গাড়ি করে সাউন্ড সিস্টেম নিয়ে আসে, একজন ব্যানার নিয়ে আসে, এরকম করে আমরা অনুষ্ঠানটা করি। রাহাত ভাই এখানে আছে, লিসনারদেরকে এরকম করি আমরা। আমার মনে হলো যে আমরা আপনাকেও দিচ্ছিলাম, এটা কি এটা স্টুডিওর মতো করা সম্ভব কিনা। তো আমরা তখন আর্থিক লোকটা একটু স্টুডিও করে ফেলবো, তার মনে যে এখানে শুরু করি না কেন, রাস্তাটা করা সম্ভব হবে। আর এটা আজকে একটুখানি আসলে একটা কারণ ছিল যে আজকে এটা বড়দিন আমাদের এই জন্য যে বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী আজকে আমাদের মধ্যে আছে। দীর্ঘদিন ধরে তিনি জিন বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, ধানের জিন আবিষ্কার করেছেন, পাটের জিন নিয়ে কাজ করেছেন, ধানের নতুন প্রজাতি তৈরি করেছেন তিনি, ভুট্টার প্রজাতি তৈরি করেছেন তিনি। উনি মানুষের বায়োলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। এটা নিয়ে কিছু অংশ তিনি কিছু কিছু জায়গায় বলেছেন। তো আজকে উনি আনুষ্ঠানিকভাবে এখানে প্রথম বলবেন কথাগুলো। আমরা কথাগুলো আপনার একটু বিরক্ত হতে হচ্ছে না আনুষ্ঠানিক অবস্থা দেখে। আপনারা আমরা শুধুমাত্র ফর দ্য সেক অফ ওই লেকচারের জন্য আমরা আলোচনা করেছি। ওইটা আমরা ভিডিওতে নেব, আমরা ইউটিউবে আপলোড দেবো, এবং ওটা টেক্সট রূপ যেটা আসবে আমরা আশা করছি গালিবেসের কথা হচ্ছে আমাদের পরস্পর নামে একটা ওয়েবজিন হয়, সেখানে আমরা পাঠার চেষ্টা করবে না। আমরা এই পরিকল্পনা প্রজাতিটা হারিয়ে না, যেমন থিওরি হিসাবে আমরা আবেদ চৌধুরী বলছিলেন, মাহমুদ চৌধুরী বলছিল হচ্ছে নিউরো এস্থেটিক্স। এটি তথ্য জগতে একটি নতুন আইডিয়া আসছে। সো আমাদের জন্য হয়তো এই আয়োজনটি খুবই ছোট, খুবই সামান্য, কিন্তু এর ব্যাপ্তিটা অনেক বড় হবে আমার আশা। তো আমরা একটুখানি শুরু করার আগে আমরা একটা বাউল গান দিয়ে শুরু করবো। আমরা শুরু করার একটা ভিডিও দেখবো আমরা স্যারের এই তথ্যটি একটু কথা বলেছিলেন, একটুখানি বলেছিলেন উনি, দেখবো আমরা। তারপর স্যার বক্তব্য রাখবেন, তারপর কবিতা আসরে যাবো আমরা। আমরা আশা করছি কবিতা পড়তে কেউ অপারগতা দেখাবো না, আমরা প্রত্যেক কবিতা পড়বো আমরা, এবং সেই কবিতার অভিজ্ঞতা দিব আমরা, কারণ এটার প্রয়োগ যাচ্ছে হয়ে যাবে, এবং শেষে গান দিয়ে আমরা শেষ করে দিব। শুরুতেই একটা বাউল গান হয়ে যাক। সাইমন জাকারিয়া যদি তার শিল্পীকে নিয়ে আসে। আপনার কাছে বাংলাদেশের ঋণের বিশেষ বিশেষ করে আমাদের দেশের ঐতিহ্যিক প্রকাশকে যেভাবে একটা সায়েন্সের ভাষায় প্রকাশ করছে, গ্লোবালিটিতে প্রকাশ হচ্ছে, সাধকদের গান গেয়ে থাকেন আমাদের। ওর নাম হচ্ছে সর্দার হীরক রাজা। হাসন রাজার আত্মীয় কিনা আমি জানি না, তবে গানের যে ভঙ্গি তার ভিতরে ওই ধরনের একটা পদ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগ থেকে মাস্টার্স, সঙ্গীত বিভাগে লালনের উপরে গবেষণা করছে, এমফিল গবেষণা। খুব ভালো গান করে এবং গুরুবাদী ধারার চর্চা করেন। আর ওর সঙ্গে আছেন আমাদের নফেল ভাই মোহাম্মদ, যাকে তিনি আমাকে এরকম একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। সে হচ্ছেন আমার গুরু সাইমন জাকারিয়া। উনি ইতিমধ্যে আমাকে যেখানেই যাচ্ছেন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন আর আমাকে পরিচিত করার সুযোগ করে দিচ্ছেন। আর আমি যে গান জানি সেটা আপনাদের মাঝে সেই গান শোনানোর এত বড় বড় শ্রোতা, এত বোদ্ধাজনদের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যে আমার আসলে মানে খুবই সৌভাগ্য বলে আমি মনে করছি আর কি। আর তারপরে হচ্ছে যে একটি অনুষ্ঠানের ভিতর দিয়ে, গুরুজির একটি অনুষ্ঠানের ভিতর দিয়েই সোহাইব জিবরান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি যে এত ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যাকে ধন্যবাদ জানাচ্ছি, যাকে উদ্দেশ্য করে আজকের এই এটা ডক্টর আবেদ চৌধুরী। উনি যে এত বড় একজন মহান মানুষ, যিনি বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করতে যাচ্ছেন বা ইতিমধ্যে তিনি সেই অবদান রেখেছেন। ওনাকে আমি কি বলবো, আমি একজন ছোটোখাটো গবেষক হিসেবে বা শিল্পী যেটাই বলবেন, আমি আমার মন থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশকে এত বড় করে পরিচিত করে তোলার যে চেষ্টা বা এফোর্টটা উনি দিচ্ছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে খুব ভালো গাইতে পারি না, তবে আমি যতটুকু পারি সেটার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় এখানে এই ছোট্ট পরিসরে হলেও খুব বড় আয়োজন। হ্যাঁ, আসলে রসের রসিক না হলে এই আয়োজন সম্ভব না। তো একটি গানের কথা আছে যে সে ভাব কি সবাই জানে, যেভাবে শ্যাম আছে বাঁধা গোপীর মনে, গোপী প্রেম জানে কারা, শ্যাম প্রেম জানে কারা, শুদ্ধ রসের ভ্রমর জানে। হ্যাঁ, শ্যামের পাপ পুণ্যের বিচার থাকে না যখন সেই শ্যামের কথা তার মনে হয়। তো আমি এরকম একটি গানই আপনাদের মাঝে পরিবেশন করবো, সাইজির গান। কে গো জানতে রসে রসিক না বলে, কখন সায় অটল রূপে
বারাম রসে রসিক না হলে কখন সাই অটল রূপে কখন সাই অটল রূপে বারাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কখন সাই অটল রূপে কখন সাই অটল রূপে বারাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে শূন্য ঘরে আসন করে পাতালে সাই বারাম শূন্য ঘরে আসন করে পাতালে সাই বারাম আবার উপর উপর ঘুইরা বেড়ায় উপর উপর ঘুইরা বেড়ায় জীব সদায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে চঞ্চলাচর সেই নাগর তলে আসে তলে যা মঞ্চলাচর সেই নাগর তলে আসে তলে যা আবার অমনি গিয়ে পড়ে কূপের অমনি গিয়ে পড়ে কূপের মাঝখানায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কখন সাই অটল রূপে কখন সাই অটল রূপে বারাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে তলে ধরো তলে খোঁজো তবে সে বেদ জানতে তলে ধরো তলে খোঁজো তবে সে বেদ জানতে আবার লালন বলে এসব মোদের লালন বলে এসব মোদের উচ্চ মনের কার্য নয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কখন সাই অটল রূপে কখন সাই অটল রূপে বাদাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসে রসিক না হলে এশিয়ার অনেকে চিনি না আসলে অনেকে হয়তো আমরা তো চিনি হয়তো বা হ্যাঁ এক পাশে শুরু করলেই হবে স্যারের পরিচয় সবাই জানেন ডক্টর আবেদ চৌধুরী জিন বিজ্ঞানী বিশ্বব্যাপী যদি 10 জন জিন বিজ্ঞানীর নাম বলেন হ্যাঁ আবেদ চৌধুরী আমরা এশিয়াতে হয়তো নাকি আমরা তো জানি না ইউরোপ আমেরিকা তারপর অস্ট্রেলিয়াতে যে পরিমাণ পরিচিত বিজ্ঞানীদের মহলে আসলে এই পর্যায়ে নেই আমার ধারণা হচ্ছে শীঘ্রই তার গুরুত্ব মানুষ টের পাবে তারপরে শুরু করলেই হবে আমি একটু ভালো লাগছে বলতে যে আমরা জেনেটিক্স কবিতা লিখি অন্য কিছু লেখালেখির চেষ্টা করি সাংবাদিকতা করি লেখালেখি করি লেখালেখির সঙ্গে যুক্ত আছি আমার নাম শিমুল সালাউদ্দিন, আমি সাংবাদিকতা করি, লেখালেখি করি।
লিখতাম, এখন লিখি তবে অফিসের রিপোর্ট লিখি। আমি উদ্দিন বাহার খান, আমি গান লিখি, গান করি, খুন্দরি বাজাই। আমি একটু দাঁড়াই বলি না হলে দেখার জন্য। আমার নাম সর্দার হীরক রাজা। এই মুহূর্তে আমার সব থেকে বড় পরিচয়, আমি লালন সাইজির উপরে গবেষণা করছি। দ্বিতীয় পরিচয়টা হচ্ছে আমি সাইমন জাকারিয়ার শিষ্য। আমি সালমা শামু, আমি কবিতা পড়তে ভালোবাসি। এটা অনলাইন নিউজে আছে। আমার মালিক কোথায়? তেমনি গণিতেও তো লক্ষ্য করা যেতে পারে কাব্যময়তা। এইসব সম্পর্ক, এইসব প্রসঙ্গ বিবেচনায় রেখেই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের কেন্দ্রীয় ভাগ সাজিয়েছি। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যে যেখানেই আছেন, দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠান এনটিভি সাময়িকীতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসফার। সবাইকে অনেক ধন্যবাদ। এটা খুব আনইউজুয়াল। সাধারণত আমরা বিজ্ঞানের সম্মেলনে যাই, বিজ্ঞানের কথা হয় বা কবিতা পাঠের আসলে আজকাল আর যাওয়া হয় না, কিন্তু যখনই গিয়েছি এই বিজ্ঞান এবং কবিতার সম্মেলনে কোনো কথা আমি এভাবে আগে আর কখনো বলি নাই। তো আমার এই বইটা অনুভবের নীল নকশা, এটা প্রায় 11 বছর আগে পাবলিশ হয়েছিল, আমরা প্রকাশ করেছিল। তো নীল নকশা কথাটা আমি জানতে পারলাম যে এটা খুব খারাপ একটা কথা বাংলাদেশে, এবং পাবলিশার বলে যে স্যার এটা নীল নকশাটা কেমন শোনায়, আপনি বরং নকশা করে ফেলেন। আমি বললাম না, নীল নকশা মানে হলো ব্লু প্রিন্ট, এবং আমি ব্লু প্রিন্টই বলতে চাচ্ছি। কিন্তু আপনারা দেখলেন এই এনটিভি যখন অনুষ্ঠানটা করলো, তখন আলফ্রেড তখন বলে যে না, নীল নকশা বলা যাবে না। তখন পলিটিক্যাল দিনের গভর্নমেন্ট ছিল, যেটা বললে একটা সবাই মিসআন্ডারস্ট্যান্ডিং করবে, তারা অনুভবের নকশা বানিয়ে ফেলবে। যাই হোক, তো এটা একটা খুব সিম্পল আইডিয়া। সেটা হচ্ছে যে আমরা যখন কবিতা লিখি, আমরা ছোটবেলা থেকে দেখি একজন কবিতা লিখছে, রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন যে জল পড়ে পাতা নড়ে, বা আরও প্রত্যেক কবিরই এরকম একটা ইতিহাস আছে যে হঠাৎ করে লাইন আসা শুরু করলো এবং তাকে আলাদাভাবে দেখা হয়। আরেকজন দেখা যাচ্ছে যে মেশিন নিয়ে খেলে, খেলাধুলার মধ্যে হয়তো বেশি থাকে, কলকবজা এগুলা জোড়াতাড়ি দেয়, বা সে ইঞ্জিনিয়ারিং করে। তো একটা স্টেরিওটাইপ আছে যে কে ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ করবে, কে কবিতা পড়বে। মাঝে মাঝে এটার সম্মেলন দেখা যায়, বা আপনি বিজ্ঞান করে আপনি কবি, এরকম আছে। তো এই ব্যাপারটা হলো এরকম যে সব কিছু হচ্ছে ব্রেইন থেকে। এটা তো একটা অবধারিত, আমরা সবাই জানি যে ব্রেইন থেকে সব কিছু আসে, কিন্তু ব্রেইন থেকে কীভাবে আসে এটা অনেক দিন জানা ছিল না। তো মডার্ন বায়োলজি, যখন নিউরোবায়োলজি, বিশেষ করে এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং শুরু হলো, তখন এটা সম্ভব হলো যে ব্রেনের মধ্যে ইলেকট্রোড লাগিয়ে একজন কবিতা যখন লেখা শুরু করলো, তখন ব্রেনের কোন অংশ ফায়ার করছে, এই ধরনের স্টাডি আসা শুরু হয়। এবং এই ধরনের স্টাডির একটা ফাদার বলা যেতে পারে, তার নাম হলো সামির জাকি, উনি অক্সফোর্ডে। তো উনি ভিশন ইন দ্য ব্রেইন একটা বই, এটা আর্টের উপরে, ব্রেইনে কী করে আর্ট আসে, মন্ড্রিয়ানের আর্ট, পিকাসোর আর্ট, ব্রাকের আর্ট, কান্ডিন্সকির আর্ট দেখে আমরা বলছি ভালো, আবার আরেকজন হাবিজাবি করছে ভালো হয় নাই। এই ভালো আর মন্দের এই তফাৎ থেকে এই বিবেচনাটার বেসিসটা আসলে এটা আমরা বলি এটা একটা রুচির ব্যাপার, যে যে জানে সে জানে, আর যে জানে না সে জানে। কবিতার ব্যাপারেও তাই, একজন বড় কবি, একজন ছোট কবি, বাট কে বলে দিয়েছে যে বিষ্ণুদেব বড় কবি আর আরেকজন, তার নাম আমি বলতে জানিও না, একজন র্যান্ডম লিখছে কোথা থেকে, লিখেই যাচ্ছে, তো সে বড় কবি। কেন, কীভাবে? তো আগে বলা হতো যে এটা একটা সাংঘাতিক একটা হাই আর্টের এবং একটা ক্রিটিকের ব্যাপার, অনলি ক্রিটিকরা জানে। ফ্রান্সে, ইউরোপিয়ান বিভিন্ন জায়গায় যেমন ক্রিটিকরা আছে, সারা জীবন তারা আর্ট বলছে যে এটা ভালো, এটা মন্দ। কিন্তু এই ইমেজিং করার পরে একটা ফিল্ড আস্তে আস্তে জন্ম নিল। এটা ভেরি রিসেন্ট ফিল্ড, এবার 20 বছর হবে এটার জন্ম, বা 15 বছর। এটাকে বলা হলো নিউরো অ্যাস্থেটিক্স। তো নিউরো অ্যাস্থেটিক্স হলো, এই অ্যাস্থেটিক্স সাধারণত বলা হয় যে কারো খুব অ্যাস্থেটিক্স, এস্থেসিয়া, এটা গ্রিক কথা, এস্থেসিয়া। এবং এস্থেসিয়া যখন বন্ধ হয়ে যায় তখন বলে অ্যানাস্থেসিয়া, যে অ্যানাস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। আর দুইটা ভিন্ন, যেমন কানের, যা কানে শুনছি আর দেখছি, এই দুটার সম্মেলন যখন হয় তখন বলে সিনএস্থেসিয়া। তো এই অ্যাস্থেসিয়া নিয়ে অনেক ভাষার খেলা আছে। তো এস্থেটিক্স হলো, আগে ছিল যে অনেক রুচি আছে, যিনি লেখাপড়া করেন, যিনি বিদগ্ধ জন, সেই শুধু উনি বুঝবেন আর অন্যরা বুঝবেন না। আর এমআরআই করে যখন বিরাট ডাটা আসলো, দেখা গেলো যে না, ওই রাইম যখন করে তখন ওইখানে ফায়ার করে,
তারপর যখন এইখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে এইখানে শুয়ে আছে কিনা, এরকম একটা ধান্দার লাইন যখন আসে দুইটা পাশাপাশি, তখন দেখা ব্রেন আরেক জায়গায় ফায়ার করে। মানে একটা সো এইগুলো করতে 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 এবং আর্টের বেলা তাই হলো যে ওই মন্ডিয়ালের ছবি, হ্যারাজেন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ওগুলো দেখলে ব্রেন একরকম ফায়ার করে। আবার মিসম্যাচ যখন হয়, একটা লাইন স্ট্রেইট আর একটা একটু বেঁকে গেছে, তখন আরেক জায়গায় ফায়ার করে। এটা আমরা রুচি হিসেবে দেখি। যেমন একটা কমন এক্সাম্পল হলো যে কেউ নীল স্যুট পরে আছে, জ্যাকেট এবং ট্রাউজার একদম একই রং হতে হবে, ইদার টোটাল সিমিলারিটি, অথবা জ্যাকেটটা হতে পারে ব্লু আর ট্রাউজারটা হতে পারে খাকি, সেটাও চলবে। সেটা হলো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট চলবে, সিমিলারিটি চলবে। কিন্তু জ্যাকেটটা যদি হয় এক ধরনের নীল আর ট্রাউজারটা হয় আরেক ধরনের নীল, তাহলে এটা মানে খ্যাত বলবে যে কি জানে না, সবাই বলবে। এটা একটা কমন হিউম্যান জাজমেন্ট, সবাই। সো এইটা কেন? তো দেখা গেল যে এটার একটা কারণ আছে, যে যেভাবে ফায়ার করে, কন্ট্রাস্টটা অ্যালাউড, আবার সিমিলারিটিটাও অ্যালাউড। আর দুটা যদি কন্ট্রাস্ট এবং সিমিলারিটি কোনোটাই না হয়, তাহলে ওই নিউরাল ফায়ারটা কোথাও যায় না, এটা একটা ড্যাম্প হয়ে যায়। এটা একটা টেকনিক্যাল ফিনোমেনন, যেটা আমাদের কাছে বিবেচনা হিসেবে আসে। আমরা মনে করি যে শকিং, এই লোকটা জানে না কিছু, এই ম্যাচ করতে পারে না। কিন্তু ব্রেইন এটা ডিসাইড করে, একটা যখন সুন্দর হয় তখন একটা রেওয়ার্ড দেয়, এবং এটা আরও ইন্টারেস্টিং। যখন কিছু সুন্দর হয়, আপনি বলেন না হয় অনেক সুন্দর, তখন ব্রেইন আপনাকে ওইখানে একটা ছোট্ট একটা মলিকুল রিলিজ করে, একটা ড্রাগের মতো, এন্ডরফিন, লিউ কাফলিন, ম্যাট কাফলিন। মানে ইউ আর গেটিং ড্রাগ বেসিক্যালি, লিটারালি। এমনভাবে যে আপনি ড্রাগ ইনজেক্ট করছেন, ভেরি লিটল অফকোর্স। এই সুন্দর হওয়ার যে একটা অভিজ্ঞতা, এটা এক ধরনের কেমিক্যাল অভিজ্ঞতা। তো এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। সব কিছুই আসলে নিউরোকেমিক্যাল। এনিথিং, রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, অ্যাঙ্গার, লাভ, পোয়েট্রি, মিউজিক, হোয়াটএভার, ব্রেইনের এক এক জায়গায় হচ্ছে, এবং একটা ছোট্ট ছোট্ট পার্সেলে করে কেমিক্যাল রিলিজ হয়ে আপনাকে উজ্জীবিত করছে, আপনি ইউ লাইক ইট। আর যখন রিভার্সগুলো হচ্ছে, ওই রিভার্স কেমিক্যাল আছে, যেমন ডিসকর্ড, যেমন আপনি একটা ছবি দেখে একদম সহ্য করতে পারছেন, অত্যন্ত হাইট অ্যান্ড সেন্স যারা, তারা বলবে যে এটা আমার থেকে বন্ধ করো, এই গান, এটা বেসুরা লাগছে, বা এই কবিতা কি একদম সরে ফেলে দিল, এরকম আছে না, বুদ্ধদেব বসু বসু টাইপের, হাইপার ক্রিটিক্যাল। ওনাকে কি পাঠালো, ওনার মেয়ে আমাকে বলেছে যে বাবা তো বাজে কবিতা দেখলে যেরকম ক্রুদ্ধ হতেন, এরকম আর কিছু ক্রুদ্ধ হতে দেখিনি। হোয়াট ডাজ ইট মিন? মানে ওনার হি ওয়াজ ফ্লাডেড উইথ দ্য ব্যাড হরমোনস। যত আপনি নিজেকে এইভাবে ট্রেন করবেন, যত আপনি শানিতভাবে এগুলো বুঝবেন, তত আপনার তো এই ফিল্ডটা কিন্তু নিউরোএস্থেটিক যারা এস্টাবলিশ করলো, তারা তো আর অত কিছু জানে না। যারা শিল্প জানে, কবিতাও জানে, তারা বুঝলো যে আসলে এই এক্সপিরিয়েন্সটা তো অনেক প্রাচীন, কিন্তু এটা যে একটা নিউরোলজিক্যাল বেসিস আছে, এটা যে বডিতে যে এটার একটা মাপার একটা ব্যাপার আছে, এটা তো কেউ বুঝবে। এবং দামাসিও বলে একজন নিউরোবায়োলজিস্ট, একটা বই লিখেছেন, দ্য ফিলিং অফ হোয়াট হ্যাপেন্স, ভেরি ইম্পর্টেন্ট বুক। দ্য ফিলিং অফ হোয়াট হ্যাপেন্স হলো যে আপনি একটা রোজ দেখলেন, একটা গোলাপ ফুল দেখলেন, তখন আপনার ভিতরে একটা ফিলিং আসলো, হুইচ ইজ কমপ্লিটলি ইউনিক টু ইউ। আপনি নিজে আপনার গোলাপ নিয়ে আপনার একটা ফিলিং। রবীন্দ্রনাথ ক্যান্ডো এটা বুঝতে পেরেছিলেন, যে আপন মনেরও মাধুরী মিশায় তোমারে করেছিল। উনি বুঝতেন যে একটা টু ফ্যাক্টর, আমরা বিজ্ঞানে এটা বলি টু ফ্যাক্টর, একটা হচ্ছে রোজ, আর একটা হচ্ছে আমার ভিতরে রোজকে রিসিভ করার একটা টেমপ্লেট। এই দুইটাকে মিলে দ্যাট ইজ দ্য রোজ এক্সপিরিয়েন্স। এটা সহজ উপায় হলো, যেমন যারা কালার ব্লাইন্ড থাকে, যারা নীল দেখতে পারে, রবীন্দ্রনাথ নিজে কালার ব্লাইন্ড ছিলেন, ওনার মধ্যে এই যে সমস্ত লেখা আছে, কোথায় সুন্দর একটা ফুল ফুটে আছে এবং এটা দেখতে পাচ্ছি না। তো যে নীল তো পৃথিবীতে আছে, আপনি চিন্তা করেন বাংলাদেশ, সারা পৃথিবীর প্রত্যেকটা লোক যদি কালার ব্লাইন্ড হয় এইভাবে, যে নীল দেখতে পাবেন, তখন নীলের নীলত্ব কী হবে? নীল তো প্রকৃতিতে তখনও থাকবে, কিন্তু মানুষ আর ওই নীল দেখতে পাবে না। সো ফর হোল হিউম্যান স্পিসিস এটা একটা থট এক্সপেরিমেন্ট, বাট এটা এমন জটিল কিছু না। সারা মানব জাতি নীলকে উপভোগ করার চেতনা হারিয়ে ফেলতে পারে, এবং বলা হয়ে থাকে যে মানুষের নীল দেখার ক্ষমতা কয়েকশো বছরের পুরনো।
1000 বছরের পুরনো মানুষ মিল দেখতে পেতাম। এটা একটা নিউ থিওরি অনেকে বলছে। যাই হোক, এটা ভাষার ক্ষেত্রে এটা প্রথম এটা পরিষ্কারভাবে বললেন চমস্কি। অনেকে চমস্কি তার পলিটিক্যাল রাইটিংয়ের কারণে জানে অন্য কিছু। তো ওনার যে ইউনিভার্সাল গ্রামারের যা ইয়ে ইউনিভার্সাল গ্রামার, তো উনি বললেন যে ভাষা তো হতে পারে না এইভাবে যে আগের যারা বিহেভিয়ারিস্ট যেমন ফোকো বা ফোকোর গুরু যারা ছিলেন স্কিনার, ওরা বলতো যে বাচ্চারা ভাষা শিখছে শুনে শুনে। একটা এমটি টেমপ্লেট, তাবলা রাজা, মানে সাদা একটা টেবিল নিয়ে, সাদা টেবিল মানে সাদা স্লেট নিয়ে, ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে বাচ্চার জন্ম হয়। এটা একটা পুরোনো আইডিয়া বিহেভিয়ারিস্টের আইডিয়া। তারপর সে বাংলা ভাষা শিখছে, হিন্দি শিখছে, অমুক তমুক, মানে তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আস্তে 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 অ্যাকুমুলেট হয়ে সেই সংস্কৃতিবান হচ্ছে। অনেকে ইভেন সোশ্যালিস্ট অনেকে এই লাইন এখনো ফলো করে। কিন্তু চমস্কি প্রথম বললেন যে না, এটা এইভাবে হবে না। এবং এটা কিছু ছোটো ছোটো এক্সাম্পল, যেমন বা ইংরেজি ভাষায় অনেকে বলে যে ইট কথাটা, হ্যাঁ, ইট কথাটার পাস্ট হলো এইট, হ্যাঁ, ইটেড না। কিন্তু অনেক শব্দ আছে যেটা ইডি লাগাইয়া পাস্ট হবে, যেমন রান হবে র্যান, কিন্তু স্কিপ হলো স্কিপড, স্কেপ না স্কিপ, আর রান হইল র্যান। তো রান যে র্যান হয়ে গেল, রান্ড হইল না, এটা ইরেগুলার। তো চমস্কির অরিজিনাল লজিকগুলো অনেক জটিল ব্যাপার স্যাপার আছে। কিন্তু সাদামাটা যেটা যে শুনে শুনে যদি শিখতো তাহলে তো বাচ্চারা র্যান বলতো না, রান বলতো, সবাই একই নিয়মে চলতো। এরকম আরও অজস্র এক্সাম্পল তৈরি করে উনি প্রমাণ করেন যে ভাষা অনলি ওয়ার্কস বিকজ ব্রেনের মধ্যে ভাষা রিসিভ করার একটা টেমপ্লেট আছে, যেটা এখন আমরা জানি যে একটা নিউরাল, একদম কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা নিউরনগুলো সেট করা আছে, যেটা নিয়ে বাচ্চাদের জন্ম হয়। তারপর যে ভাষা শিখে ওই ভাষা ওইখানে ফিটিং করে। কিন্তু যে গ্রামারটা আছে ওটা ইউনিভার্সাল গ্রামার হুইচ ইজ কমন টু এনি ল্যাঙ্গুয়েজ। সেই জন্য ইটালিয়ানের বাচ্চা ইটালিয়ান শিখবে, অন্য জায়গায় নিয়ে যায় যদি হিব্রু